আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বলেছেন, রাষ্ট্র রাজনীতির পরিবর্তনের জন্য নির্বাচন ও সংস্কার দুটোরই প্রয়োজন আছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, মানুষ নতুন কোনো দলকে গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হঠকারী কিছু করে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিনষ্ট হতে দেয়া যাবে না। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে তাদের গ্রহণযোগ্যতা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানও তুলে ধরেন তিনি। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপি মনে করে, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সংস্কারের অগ্রাধিকার ভুল হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনগণ প্রশ্ন তুলব বলে মনে করেন তারেক রহমান। ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতের বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, সংস্কারের নামে এমন কিছু মেনে নেওয়া হবে না যাতে গণতন্ত্র বিঘ্নিত হয়। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে, কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের দাবি মেনে সবার সাথে আলোচনা করে ১৫ জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নতুন বছরে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে প্রস্তাবিত সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাই সরকারের লক্ষ্য বলেও জানিয়েছেন সৈয়দা রেজওয়ানা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা। বলেন, তারপরও সব বিষয়ে নিশ্চিত হবার জন্যই আলামত বিদেশে পাঠানো হয়েছে। যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চায় সরকার। তবে মূল লক্ষ্য তিনটি: বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার, দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে
সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। আর যে কোনো দেশে অভ্যুত্থানের পর ঘোষণাপত্র দেওয়া হয় উল্লেখ করে পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলেন, এ বিষয়ে সবার সাথে আলোচনা শুরু হয়েছে। 15 জানুয়ারির মধ্যেই সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই, কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। কোনো দল নির্বাচন করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান তিনি। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রদর্শনের উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও মনোযোগ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। বছরের প্রথম দিন থেকেই শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় মাসব্যাপী এই মেলার আয়োজন করছে। আয়োজক বাংলাদেশ ছাড়াও 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মোট 361টি প্রতিষ্ঠান এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলো বাণিজ্য মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। সেরকম ভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি। দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনূস পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি ফার্নিচার পণ্যকে 2025 সালের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। মেলা উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং ছুটির দিন রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের মালিকানা কারো একার নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। ঢাকা ও চট্টগ্রামে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 24 জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমানতালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।
শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন, পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অপর এক সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মালিকানা কেউ নিতে চেষ্টা করবেন না। দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছালেও এখনও নতুন পাঠ্য বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী। আর এই জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, পাঠ্য বইয়ের পরিমার্জন এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সব পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন করে এসব কথা বলেছেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে না পারলেও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই সব বই, যা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, আগামী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীরাই হাতে পাবে সব পাঠ্য বই। এই যে বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, এবছর সব পাঠ্য বই দেশের ছাপাখানায় ছাপানো হয়েছে। বিগত বছরের তুলনায় উন্নত করা হয়েছে কাগজ এবং ছাপার মান। শিক্ষা উপদেষ্টা জানান, সব পাঠ্য বই দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করা হয়েছে। পরিমার্জন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে হাতে সব পাঠ্য বই না পায়, সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে, এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতেও পারি না। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিক ভাবে আমার দুঃখ প্রকাশ করছি। বছরের প্রথম দিনে যেসব শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছে, তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস। আজকে বছরের প্রথম দিনে আমাদেরকে বই এবং সাথে তার ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বই পড়তে অনেক ভালো লাগে।
আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমরা ভেবেছিলাম যে এবছর বই পেতে হয়তো দেরি হবে, কিন্তু বছরের প্রথম দিন আমরা বই পেয়ে খুব খুশি। এদিকে যেসব পাঠ্য বই শিক্ষার্থীরা হাতে পায়নি সেসব বই এনসিটিবির নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ৪৩তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। বুধবার সকালে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হয়ে এই দাবি জানিয়েছেন বাদ পড়াদের অনেকেই। ৪৩তম বিসিএস এ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১,৮৯৬ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়। তাদের ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে বলা হয়েছে। ১৫ অক্টোবর ৪৩তম বিসিএস এ নিয়োগের প্রজ্ঞাপনে ২,০৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ২৬শে ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন। এর আগে ৪১তম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম থেকে ৩৪ জন, ৩৭তম থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন। এবারে প্রবাসের খবর। বাহরাইনের আলবা ক্লাব মাঠে বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন ক্রিকেট ফেডারেশন যৌথভাবে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীর পাশাপাশি বাহরাইনের বিভিন্ন প্রান্ত হতে বিদেশি অনেক দর্শক বাংলাদেশ ও বাহরাইনের মাঝে অনুষ্ঠিত এই বিশেষ প্রীতি ম্যাচটি উপভোগ করার জন্য অনেক উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হন। উল্লেখ যে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং রাজা হামাদ বিন ইসা আল খলিফার সিংহাসনে উপবিষ্ট হওয়ার দিনটিকে স্মরণীয় করতে এবং ১৬ ডিসেম্বর একই দিন বাংলাদেশের বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস, তাই এই দিনটিকে একটু ভিন্নভাবে উদযাপনের জন্য আয়োজিত হলো এই প্রীতি ম্যাচটি। বিদেশে আমন্ত্রিত অতিথিগণের মধ্যে ছিলেন বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান ও প্যাসিফিক বিষয়ক প্রধান রাষ্ট্রদূত মেসেস মনিরা নেফাল আল দোসেরি, বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মোহাম্মদ হুসেইন হানজি, বাহরাইন ক্রিকেট ফেডারেশনের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, প্রেসিডেন্ট সামি আলী, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের উপপ্রধান এবং কূটনৈতিক কোরের অন্যান্য কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাহরাইন সরকারের অন্যান্য সংস্থা কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ। চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস তার স্বাগত বক্তব্যে অতিথিদেরকে বাংলাদেশ বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ ২০২৪ ম্যাচটি উপভোগ করার জন্য আগত সকলকে স্বাগত জানিয়েছেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশে মালিকানাধীন ঢাকাইয়া কাচ্চি রেস্টুরেন্ট। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার কাকিয়া এলাকায় বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে রেস্টুরেন্টের ফিতা কেটে উদ্বোধন করেন সৌদি নাগরিক আবু ফয়সাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাইয়া কাচ্চি রেস্টুরেন্টের পরিচালক মোর্শেদুল রহমান, নজম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাসির খান চৌধুরী, তোফায়েল আহমেদ, তারেক উদ্দিন, শাহিন সৈফ, পারভেজ উদ্দিন, আহসান হাবিব রাজু। উদ্বোধন শেষে পরিচালক মোর্শেদুল রহমান জানিয়েছেন, এখানে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ধরে রেখে বিভিন্ন দেশের মুখরোচক এবং রুচিশীল খাবারের আয়োজন রাখা হয়েছে। এ সময় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।